ঈদের আগের দিন বিকালে, দ্যাট মিনস 30 তারিখ বিকালে আমি, আমার ছোট ভাই, আমার ওয়াইফ, আমার বাচ্চা এবং আমার হাউস অ্যাসিস্ট্যান্ট সহ আমরা উত্তরা থেকে যাত্রা শুরু করি একটি ব্যক্তিগত কারযোগে। আমাদের এলাকাতে যখন আমরা কুমিল্লা মনোহরগঞ্জ এরিয়াতে যাই, সেখানে শাহ শরীফ নামে একটি কলেজ আছে। সেই কলেজের সামনে রাস্তা ভাঙা থাকার কারণে আমাদের গাড়িটি খুবই স্লো যাচ্ছিল। সেই সময়টিতে পিছন থেকে একটি সিএনজি এসে আমাদের গাড়িটিকে ধাক্কা দেয়, সজোরে ধাক্কা দেয় এবং গাড়িটিতে স্ক্র্যাচ পড়ে যায়। এর পরবর্তীতে আমরা তাকে সিগন্যাল দেই, হর্ন দেই, থামানোর চেষ্টা করি। সে না থেমে সিএনজি ড্রাইভার চলে যায়। 500 মিটার দূরে আমার মামা সেখানে উপস্থিত ছিলেন আমাদের জন্য, কারণ পরের দিন ঈদ, আমরা নানার বাড়ির জন্য কিছু গিফট নিয়ে গেছিলাম, সেগুলো মামাকে দিব। তিনি হসপিটালের সামনে অবস্থান করছিলেন। আমার ছোট ভাই আমার মামাকে ফোন করলো যে মামা, আমরা সেখানে আমাদের গাড়িটাতে একটা সিএনজি ধাক্কা দিয়ে চলে গেছে। এটাতে নাম্বার প্লেট নাই, কিন্তু ডান পাশে রেড কালার স্টিকার লাগানো। আমার মামা এক্সাক্ট সেই সিএনজিটাকেই এখানে স্টপ করায় হসপিটালের সামনে, যেখানে ঘটনাটা আমাদের উপরে হামলাটা হয়েছে। আমার মামা সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করে, আমিও 1 মিনিটের মধ্যে ওখানে উপস্থিত হই। আমার মামা জিজ্ঞাসা করার পরে সে অস্বীকার করে। এক পর্যায়ে সিএনজিতে থাকা যাত্রীরা ঘটনাটি স্বীকার করে যে তাদের সিএনজিটা আমার গাড়িতে লেগেছে। পরবর্তীতে আমি একটু তার সাথে, সিএনজি ড্রাইভারের সাথে আমার উচ্চবাচ্য হয় এবং আমাদের উচ্চবাচ্যর মাঝখানে যে প্রধান হামলাকারী শামীম নামের ছেলেটি সেখানে দাঁড়ানো, কারণ সে ওইখানে আগে থেকেই দাঁড়ানো ছিল। তার আপন বড় ভাই সেখানে ওই হসপিটালে চিকিৎসা নিচ্ছিল, কারণ তার বড় ভাই তার 2 ঘন্টা আগে এলাকার একটা ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট করে তার পায়ে অনেক বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়। তারা সেখানে চিকিৎসা নিচ্ছিল। শামীম এই ঘটনাটা দেখে, আমি যখন যে সিএনজি ড্রাইভারের সাথে আমার বাগবিতণ্ড হচ্ছে, শামীম দূর থেকে এসে আমার 2 শোল্ডারে সজোরে ধাক্কা দেয়। আমি 2-3 স্টেপ পিছিয়ে যাই। সেই মুহূর্তে আমার ছোট ভাই শামীমকে ধাক্কা দেয়। সে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। এর মধ্যে দ্বিতীয় যে হামলাকারী বিল্লাল হোসেন সেখানে আগমন করে সে সজোরে একটি আওয়াজ করে, আওয়ামী লীগের দোসর, ওরে ধর। এই কথাটা বলে তারা দুইজনে আমার ছোট ভাইয়ের উপরে হামলা শুরু করে, কিল ঘুষি লাথি শুরু করে। সেই সময়টাতে বিল্লাল কাকে যেন ফোনে বলে যে তাড়াতাড়ি আয়, এখানে যে আওয়ামী লীগের দোসরকে পাইছে। এটা বলে সে ফোন দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে 30 থেকে 35টি ছেলে মোটরসাইকেল যোগে, 12-13টা মোটরসাইকেল যোগে এখানে এসে হাজির হয়। কারণ ঈদের আগের রাত ছিল, বাজারে অনেক মানুষ, এটা একটা বাজারের মধ্যে, বাজারে অনেক মানুষ, এবং এদের এই ছেলেগুলি সবগুলি বাজারেই বিভিন্ন চাঁদা কালেকশন করছিল। তারা 1 মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে এবং আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের 2 ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। তারা এই 30-35টা ছেলে ধাপে ধাপে, তারা 5-4 জন করে আসছে। যেই নতুন করে আসে সে আবার নতুন করে স্টার্ট করে। আমার মামা অনেক চেষ্টা করছে, বলছে যে আমার ভাগিনা, কারণ আমরা আসলে এলাকায় অতটা পরিচিত না। আমরা 22 বছর আগে সে এলাকা থেকে চলে আসছি। আমরা ঢাকায় থাকি, আমরা দিনাজপুরে ছিলাম, তার কারণে আমাদেরকে হয়তো নাও চিনতে পারে, কিন্তু আমার মামাকে চিনে। এবং আমার মামা চেষ্টা করছে যে আমার ভাগিনা, আমি সলভ করতেছি। তারা কোনোভাবেই শুনেনি এবং যে আমাদের উপর অতর্কিত হামলাটা কন্টিনিউ করে যায়। এক পর্যায়ে বিল্লাল বলে যে আমার গাড়ি ভাঙচুর করতে। আমার গাড়ির মধ্যে আমার বাচ্চা, 2 বছরের বাচ্চা ছিল, আমার ওয়াইফ ছিল, আমার হাউস অ্যাসিস্ট্যান্ট ছিল। আমার বাচ্চা সম্পূর্ণ রকমে যে ট্রমাটাইজ হয়ে যায়, এবং ওই ঘটনা ভাঙচুরের অবস্থায় আমার ওয়াইফ গাড়ি থেকে বের হয়ে আসার পরে সে যখন ফোন দিচ্ছিল তার বাবাকে, তখন ওই মুহূর্তে তার গলা থেকে কে জানি তার চেইনটা টান দিয়ে নিয়ে চলে যায় ওদের মধ্যে থেকে। দেন সে তার মোবাইল বের করার জন্য যখন খোলে, গাড়িটা পার্স খোলে, সেই মুহূর্তে তার মোবাইল থেকে, ব্যাগ থেকে 3 লক্ষ টাকা তাদের মধ্য থেকে কেউ একজন নিয়ে যায়। আমার ছোট ভাইটাকে মারতে মারতে তার গেঞ্জি ছিঁড়ে ফেলে। তার গেঞ্জির মধ্যে 13,000 টাকা ছিল, সেই টাকাটা তারা নিয়ে যায়। এক পর্যায়ে যখন গাড়ি ভাঙচুর করলো, বিল্লাল বলতেছে যে গাড়িতে আগুন দিয়ে দেয়। এরই মধ্যখানে এখানে প্রায়
মানে 250-300 লোক হাজির হয়ে যায় এই মানে হসপিটালের সামনে। কারোর মধ্যে এই সেন্সটুকু নাই যে এটাকে প্রতিরোধ করা দরকার। যখন বলছে গাড়ি পুড়িয়ে ফেলা হোক, তখন তারা হচ্ছে যে এলাকাবাসী তাদেরকে প্রতিরোধ করে আমাদের 2 ভাইকে আমাদের ওই হসপিটালের মধ্যে আমাদেরকে দিয়ে দেয়। আমার বাচ্চাকে, আমার ওয়াইফকে সেভ করে গাড়িটাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। সেই সময়টাতে আমরা যখন ডক্টর রুমে আমরা নিরাপদে বসে আছি, মানে লোকজন আমাদেরকে ওখানে সেভ করে, তখন আমার ছোট ভাই হচ্ছে 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ আসে। পুলিশ আমাদের সুরুথাল দেখে ছবি তোলে, কিছুটা তদন্ত করে, প্রাথমিক যে তদন্ত সেটা করার পরে আমাদেরকে চিকিৎসা নিতে বলে হসপিটালে। আমরা সেই হসপিটালে না নিয়ে সরকারি হসপিটালে চলে যাই, শাহরাস্তি উপজেলার সদর হসপিটালে আমরা চলে যাই। সেখানে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমার ছোট ভাইয়ের অবস্থা খারাপ দেখার পরে তার অভিযোগ ওনারা রাখেন, থানা কর্তৃপক্ষ রাখেন। পরের দিন মানে সকালেই ঈদের নামাজ, এটা করতে করতে আমার অলমোস্ট সকাল 6টা বেজে যায়। সারা রাত আমি থানাতে। সকালে ঈদের নামাজের কারণে আর আমার মামলাটি হয় নাই। আমাকে বলছে যে নামাজের পরে 12টা-1টার দিকে আসার জন্য। আমি 12টা-1টার দিকে আবার থানায় যাই। তখন ওনারা বলে যে হচ্ছে যে তদন্ত হবে, তারপর মামলা হবে। এর মাঝখানে আমরা আমাদের বিভিন্ন লোকজন আছে, তাদেরকে দিয়ে ফোন করাই এবং হচ্ছে ওনারা মামলাটা নেয়। মামলা নেওয়ার পরে রিপোর্ট পায়, সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে। তদন্তের স্বার্থে এগুলি আমরা কোর্টে হাজির করব। এর পরবর্তীতে এই হামলাটা যে করছে, এদের মূল হোতা হচ্ছে শারাফাত করিম শামীম, সে ওরফে কোপা শামীম। সে এলাকায় হচ্ছে যে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, এবং গত 5ই আগস্টের পর থেকে সে এলাকাতে এমন একটা ক্যাডার বাহিনী তৈরি করছে, হট্টগোল করে এবং এলাকার বিভিন্ন দোকানপাট তারা লুট করে। এই 35 জনের একটা গ্যাং, এটা ওই মানে মোহাম্মদপুরের আনোয়ার কবজিকাটা আনোয়ার গ্যাংয়ের মতো একটা গ্যাং এই এলাকাতে এখন গত 5ই আগস্টের পর থেকে ক্রিয়েট হয়েছে, যার মূল হোতা হচ্ছে শারাফাত করিম শামীম ওরফে কোপা শামীম। আর তাদের এই মূলত বিল্লাল হোসেন ওরফে চান্দা ছোট চাকু নিয়ে আসছিল। তো এই অস্ত্রের মজুদদার হচ্ছে এই ব্লেড বেলায়েত। এই ব্লেড বেলায়েত সকল হামলার মূল অ্যাগ্রেসিভ মুভমেন্টে থাকে, উদ্যত আচরণ সেই ক্রিয়েট করে। ভবিষ্যতে এই জাতীয় ঘটনা যেন আর না ঘটে, তার তদন্ত, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা এবং উন্নয়ন করা হোক। সামাজিক এবং জাতীয় গুরুত্ব। এই হামলায় কেবল আমাদের পরিবারের সমস্যা না, এটি একটি জাতীয় সমস্যা। আমাদের সমাজের আমাদের মামলা নাম্বার 1644/3, যা গত 2/4/2025 তারিখে চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় গ্রহণ করা হয়। আমরা জানতে পেরেছি আসামিরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে ফিরে বেড়াচ্ছে। প্রশাসন কেন তাদের কেউ মুখ খুলতে পারে নাই, তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করতে পারে না। উই আর দ্য ফার্স্ট পারসন হু হ্যাজ টেকেন দিস স্টেপ। আমরাই প্রথম তাদের বিরুদ্ধে অ্যাকশনটা নিচ্ছি, আর কেউ নিতে পারে না। আমাদের কাছে থাউজেন্ড অফ কল আসতেছে যে আপনারা যদি কিছু করতে পারেন আমাদের এলাকার শান্তি শৃঙ্খলাটা ফিরে আসবে।